রাত 2টায় ফোন দিলেও প্রধানমন্ত্রীকে পাওয়া যায়, বললেন কাদের। পাহাড়ে জঙ্গিবাদের মদতদাতা জামায়াত বিএনপি, বলছেন কামরুল ইসলাম। জানাবো তিস্তা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই এবং সর্বশেষ জানাবো সিলেটে বন্যা এখন বড় আতঙ্কের নাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাত 2টায় ফোন দিলেও প্রধানমন্ত্রীকে পাওয়া যায়, বললেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা রাতে ঘুমায় না। রাত 2টার সময় ফোন করলেও শেখ হাসিনাকে পাওয়া যায়। প্রধানমন্ত্রীর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন, মানুষের কষ্ট কিভাবে দূর করা যায়। এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে না। তাকে ভুল বুঝবেন না, একটু ধৈর্য ধরুন, সর্বাত্মক চেষ্টা চলছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, খেলা আবারও হবে। লুটপাট করে লন্ডনে বসে আরাম আয়েশ করছে তারেক রহমান। খেলা আবারও হবে। আওয়ামী লীগ প্রস্তুত, আমরাও প্রস্তুত। দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা বলেছেন যে আগে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা দুর্নীতি করছে তাদের কোনো উপায় নেই, সব দুর্নীতিবাজের বিচার হবে। পাহাড়ে জঙ্গিবাদের মদতদাতা জামায়াত বিএনপি, বলছেন কামরুল ইসলাম। জামায়াত ও বিএনপি দেশের পার্বত্য অঞ্চলে জঙ্গিবাদের মদতদাতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বর্তমানে সব ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অর্জন রয়েছে, আর সেই অর্জনকে ম্লান করতে স্বাধীনতা বিরোধী দল জামায়াত বিএনপি দেশ ও রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেন কামরুল ইসলাম। ঢাকা 2 আসনের এই সংসদ সদস্য বলেন, জঙ্গিবাদকে শেখ হাসিনার সরকার সফলভাবে দমন করতে পেরেছে, কিন্তু এই অপশক্তিরা জনগণকে দুর্বিষহ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য জঙ্গিবাদকে উস্কে দিয়ে ভয়াবহ অবস্থা তৈরির চেষ্টা করেছে। বিএনপি আবারও জামায়াতের সঙ্গে গাঁটছড়া বেঁধে যুব সমাজকে নষ্ট করার পায়তারা করছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি বলেন, 71-এর ঘাতকদের নিয়ে মাঠে নামার পায়তারা করছে বিএনপিরা। পাকিস্তানের কায়দায় ভারতের বিরুদ্ধে দেশের মানুষের মন বিষিয়ে তুলছে। বিএনপিকে বিশদ সাপ উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, যে কোনো মুহূর্তে ছোবল মারতে পারে তারা। ভারতের বিরুদ্ধে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। তিনি আরো বলেন, মুখে স্মার্ট বাংলাদেশের কথা বললে হবে না, এই অপশক্তির বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে এমন অবস্থা তৈরি করতে হবে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিস্তা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই। বাংলাদেশের তিস্তা নদীর মহাপরিকল্পনা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই এখন শেষ পরিণতির অপেক্ষায়। আগামী 8 জুলাই প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। সেখানে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়ে আলোচনার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে চীনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো একথা স্বীকার করেছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, তিস্তা নিয়ে ভারত যেমন প্রস্তাব দিয়েছে তেমনই চীনের প্রস্তাবও আছে। যে প্রস্তাবটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে বাংলাদেশের কাছে, সেই প্রস্তাবটি বাংলাদেশে গ্রহণ করবে। প্রধানমন্ত্রী এটাও বলেছেন, দেশের স্বার্থ সবার আগে বিবেচনা করা হবে। পানি চুক্তি নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষিতে তিস্তাকে ঘিরে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথমে এগিয়ে আসে চীন। চীন বাংলাদেশের অংশে তিস্তার প্রবেশ মুখে অনেকগুলো জলাধার নির্মাণ করা এবং জলাধারের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি সংগ্রহ করা এবং সেই পানি শুষ্ক মৌসুমে ছেড়ে দিয়ে নদীকে সজীব রাখার একটি প্রস্তাব দেয়। $100 কোটি এই প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই হওয়ার পরেও এটা থেমে আছে। ভারত এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে। তবে নির্বাচনের পরপর ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেন এবং তখন তিনি তিস্তা নিয়ে বিকল্প প্রস্তাব দেন। তিস্তা মহাপরিকল্পনা বিকল্প প্রস্তাবটি এবার প্রধানমন্ত্রীর ভারত সফরে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয় এবং ভারত নিয়ে একটি সমীক্ষার জন্য প্রস্তাব দিয়েছেন। ভারতের বিশেষজ্ঞ দল তিস্তা নাপোতা ঠিক রাখা এবং তিস্তা নদীকে সজীব রাখার জন্য যৌথভাবে বাংলাদেশের সাথে কাজ করতেই চায়। বাংলাদেশের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে যেহেতু তিস্তা নদীর পানি ব্যবহার করে, সেই জন্য বাস্তবের ভারতের প্রস্তাবটির ব্যাপারে তারা বেশি আগ্রহী। ভারত এই প্রস্তাবটি হলে ভারতের সঙ্গে পানি চুক্তির বিষয়টি নিয়ে মীমাংসা করা যাবে। অন্যদিকে চীনের প্রস্তাবটি যদি বাংলাদেশ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে ভারতের সঙ্গে পানি চুক্তি নিয়ে বৈরিতার সৃষ্টি হতে পারে। প্রত্যেকটি নদীর উৎস হলো ভারত, সে কারণে দীর্ঘমেয়াদী সংকটের কথাও বাংলাদেশ চিন্তা করছে। তবে এখন অর্থনৈতিক সংকটে থাকা বাংলাদেশের জন্য চীনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন এবার প্রধানমন্ত্রী সফরে $700 কোটি সহায়তা দেবে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। এই $700 কোটি মধ্যে $200 কোটি হবে বাজেট সহায়তা। আর এই সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে তোলার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকে। আর চীন কোনো কিছুর বিনিময়ে ছাড়াই এই ধরনের প্রস্তাব দেবে এটা ভাবা যায় না। এখন একদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং প্রত্যেকটি নদীর উৎসমুখ ভারতে থাকার কারণে পানির জন্য ভারত নির্ভরতা, অন্যদিকে আর্থিক বিষয়ে চীনের উপর নির্ভরতা, এই দুটির মধ্যে সমন্বয় করে বাংলাদেশ তিস্তা নিয়ে কোনো প্রকল্প গ্রহণ করবে সেটি দেখার বিষয়। তবে তিস্তা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই এখন বেশ জমে উঠেছে।
সিলেটে বন্যা এখন বড় আতঙ্কের নাম। মনে করা হতো বড় বড় নদী যেমন পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, তিস্তা ইত্যাদি বিধৌত এলাকায় শুধু নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা হয়, কিন্তু সেই ধারণা ভুল। কয়েক বছর যাবৎ পাহাড়ি এলাকার খরস্রোতা নদীগুলোতে হঠাৎ এবং অকাল বন্যার অভাব সংখ্যা বেড়ে গেছে। এখন পাহাড়ি উঁচু এলাকাতে এবং সিলেট ও চট্টগ্রাম শহরে ঘন ঘন ভয়াবহ বন্যা হচ্ছে। গত 2022 সালে সিলেট বিভাগে চৈত্র মাসে হাওরের ঢলের পর বৈশাখে সিলেট নগরের বন্যার পানির প্রবাল স্রোতে শুরু হওয়া জনমনে নানা আশঙ্কা চিত্র শুরু হয়েছিল। এবছর সিলেট বিভাগের গ্রাম শহর মিলে প্রায় অর্ধ কোটি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সাধারণত সিলেট অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কম হয়ে থাকে, কিন্তু এবছর মে 26 থেকে জুনের 16 তারিখ পর্যন্ত মাত্র 20 দিনের ব্যবধানে দুইবার পাহাড়ি ঢল ও প্রবল বন্যায় ব্যাপক ফসলহানির পর নগরের রাজপথে ও আবাসিক এলাকায় এত বন্যার পানি দেখে মানুষ বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ঢলের পানিতে চোখের পলকে ভেসে যাচ্ছে জমির ফসল, ডুবে যাচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি। জুনের 20 তারিখ পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের 123টি ওয়ার্ড এবং বিভাগে বিভিন্ন জেলার মোট 1568টি গ্রাম ডুবে গেছে। রাতের ঘুম হারাম হয়ে গেছে বন্যাক্রান্তদের। সুনামগঞ্জের মানুষ অনেকটা দিশেহারা হয়ে আশ্রয় শিবির চলে যাচ্ছেন। বিগত 2022 সালে আসামের চেরাপুঞ্জিতে 204 মিলিমিটার বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে পাশের মেঘালয়ের পাহাড়ি এলাকায় খাসিয়া বস্তিতে অবিরাম বর্ষণের ঘটনা ঘটেছে। সেটা 122 বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছিল। এছাড়া জকিগঞ্জ দিয়ে উজানে আসামের অতিবৃষ্টির পানি বরাক নদী দিয়ে সুরামা, কুশিয়ারা নেমে এলেও তারা তা ধারণ করতে পারেনি। এবছর চেরাপুঞ্জিতে 600 থেকে 1000 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আসামের বিভিন্ন জেলায় 15 জনের প্রাণহানি ঘটেছে। সেখানকার অতিরিক্ত পানি ফুল ভেবে নিচে বাংলাদেশের দিকে দ্রুত গতিতে ধাবিত হওয়া সুরমা, কুশিয়ারা ছাড়াও সারি, মনু, ধলাই নদীগুলোর কেউই সেই পানিকে ধারণ করে সময় মতো মেঘনায় ফেলতে পারেনি। পানির উচ্চতার চাপে স্রোতের তোড়ে সবকিছু ছাড়িয়ে পানির কলকল শব্দ ছুটছে শহর, বন্দর, মাঠঘাট পেরিয়ে নিম্নাঞ্চলের দিকে। এর ফলস্বরূপ সিলেট অঞ্চলে ঘটছে প্রবল বন্যা, থামছে না। উজানের ঢলের পানির স্রোতে সেই সঙ্গে বানভাসী মানুষের কষ্ট ও কান্নার আওয়াজ শুরু হয়েছে। ভাসছে সিলেট শহর। সিলেট বিভাগের সিংহভাগ এলাকা টানা বৃষ্টি ও ঢলের পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। চা বাগানের পাশে পাহাড়ের পাদদেশে শুরু হয়েছে পুনঃ পুনঃ কান্নার আওয়াজ। অনবরত উজানের পানির স্রোত আসছেই। গত 7 দিনেও বন্যা কোনো উন্নতি হয়নি, বরং এলাকার পানির উচ্চতা বেড়েছে। সিলেট নগরীতে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। গত 6 মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কাজে অংশ নেওয়ার জন্য সিলেটে গিয়েছিলেন। শাহজালাল উপশহরে অভিজাত এলাকায় আমার একজন প্রাক্তন ছাত্র ও কলিগের বাসা। সেখানে এক গেট টুগেদারে কিছু গণ্যমান্য ব্যক্তির সঙ্গে সিলেটের বর্তমান আবাসিক পরিবেশ নিয়ে কথা হচ্ছিল। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বলেছিলেন, উপশহর আবাসিক এলাকা বেশ সাজানো গোছানো, কিন্তু 2022 সালের পর থেকে বর্তমানে আমরা সবসময় বন্যাতঙ্কে থাকি। একটু বৃষ্টি হলেই এখানকার রাস্তা পানিতে তলিয়ে যায়। বিশেষ করে উপশহর তৈরি হয়েছে অপেক্ষাকৃত নিচু এলাকা জমি ভরাট করে। এই এলাকায় বৃষ্টির পানি সুরমা নদীতে ঠিকমতো গড়িয়ে যেতে না পারলে সবার আগে উপশহরবাসীরা বন্যাক্রান্ত হয়ে পড়ে। আমরা ভয়ে থাকি কখন সীমান্তের ওপার থেকে ঢল নামে। মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাত হলে তার 2-1 দিন পরে আমাদের প্রিয় শহরে পানি ঢুকে যায়। উজানে অতিবৃষ্টির খবর শুনলে উপশহরের বিভিন্ন ভবনের নিচতলাবাসীরা রাতে ঘুমানোর সময় চিন্তা করেন সকালে ডুবন্ত ঘর থেকে ঠিকমতো মালামাল বের করতে পারবেন তো। 1 মাস না পেরোতেই সে আশঙ্কা সত্যি হয়ে গেছে। সিলেটের এই অস্বাভাবিক রেকর্ড ব্রেকিং বন্যার কারণগুলো বহুমুখী এবং সেগুলো নীতি নির্ধারকদের কাছে মোটেই অজানা নয়। প্রাকৃতিক কারণে উজানের পাহাড়ে অতিবৃষ্টি একটি নিয়মিত ঘটনা। কারণ আসামের চেরাপুঞ্জিতে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে, সেটা শিশুকালে আমরাও স্কুলের বইয়ের তথ্য থেকে জানতে পেরেছিলাম। চেরাপুঞ্জিতে বৃষ্টি হলে সেই পানি সুরমা, কুশিয়ারা গভীর স্রোতের মধ্য দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা হয়ে বঙ্গোপসাগরে চলে যেত। তাই আগেকার দিনে মানুষ বন্যার কথা নিয়ে বেশি একটা ভাবতো না। আজকাল প্রাকৃতিক অতিবৃষ্টি ছাড়াও উন্নয়নের ডামাডোলে ভেসে গেছে চারদিক। হাওড়ের বুক চিরে রাস্তা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন সিলেটে ঘন ঘন বন্যার কারণে নেত্রকোনার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সড়কের কারণে উজানের পানি স্বাভাবিকভাবে ভাটিতে গড়াতে না পারা। মেঘালয়ের পানি হাওড়ে এসে জমা হয়ে দ্রুত নদী দিয়ে নামতে পারে না, ফলে সিলেট পর্যন্ত গড়িয়ে গ্রাম শহর ভেসে যায়। সিলেটের সুরমা নদী বৃষ্টি, বন্যা ও ঢলের পানির চাপ সহ্য করতে অপারগ। সেই অনুযায়ী পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা রাখেনি। অধিকন্তু শহরের নিকটস্থ প্রাকৃতিক জলাধার, লেক, বিল, ঝিল, পুকুর ভরাট করে ফেলা হয়েছে। সুনামগঞ্জের হাওড়ে অনেকগুলো পকেট রোড তৈরি করা হয়েছে। সিলেট শহর সংলগ্ন প্রাকৃতিক রিজার্ভ নেই, প্লাবন ভূমি নেই। উপশহর বানানো হয়েছে নিচে প্লাবন ভূমি ভরাট করে। পাশাপাশি সিলেটের ড্রেনেজ সিস্টেম অনেকটা সংকুচিত করে নতুনভাবে রাস্তা সম্প্রসারণ করা হয়েছে। অপরদিকে সিলেটের উজানে আসাম ও মেঘালয়ের বিভিন্ন জেলায় উন্নয়ন কাজের জন্য পাহাড় কেটে রাস্তা, অফিস, বাঁধ ও বাড়িঘর নির্মাণ করতে গিয়ে ব্যাপকভাবে পাহাড় কেটে ফেলা হয়েছে। গত বছর সিকিমের বাঁধ
ভাঙা বন্যার সময় দেখা গেছে পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ করে রাস্তা তৈরিতে ব্যাপকভাবে বালু পাথর গড়িয়ে তিস্তা নদীতে পড়ে নাব্য নষ্ট করে তলদেশ ভরাট হয়ে গিয়েছিল। একইভাবে উজানের বালু কাদামাটি উন্নয়ন কাজে ডেব্রিজ এসে সিলেট এলাকার সুরমা, কুশিয়ারা, মনুসারি ইত্যাদি নদীর তলদেশ ভরাট করে তুলেছে। সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই। এসব নদী ঠিকমতো ড্রেজিং করা হয়নি, ফলে উজানে অতিবৃষ্টি বা একটু ভারী বৃষ্টিপাত হলে সেই পানি নদী ধারণ করতে পারছে না। শহরের অগভীর ও সংকুচিত ড্রেনেজ ব্যবস্থা ও পাশে অগভীর নদী মিলে খুব সহজেই বন্যা পানি দুই কূল ছেপে জনবসতিতে ঢুকে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করে তুলছে প্রতি বছর বিভিন্ন মাসে বারবার। এটাই গত কয়েক বছর যাবৎ সিলেটবাসীর চরম নিয়তি হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।